আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্য সূচনা। লিখনীতে ইনসা আয়েশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ২০। সূচনা বারবার প্রণয়কে বলছিল ওই পুরনো প্যাড খাতাটি আবার আগের জায়গায় রেখে দিতে। সামান্য একটি জিনিসের জন্য সূচনার এমন অস্থিরতা দেখে প্রণয়ের মনে কৌতূহল জন্মালো। আসলে ওই খাতার ভেতর কি আছে, যার জন্য সূচনা বারবার সেটি সরিয়ে রাখতে বলছে? বিষয়টি প্রণয়ের কাছে একটু অন্যরকম লাগলো। সূচনা বারবার নিষেধে প্রণয় জিজ্ঞেস করলো, কি হয়েছে, সমস্যা কি? সূচনা এবার বিছানা থেকে পা নামিয়ে বলল, অনেক সমস্যা, ওটা ওখানেই রেখে দিন। কিন্তু প্রণয় সূচনার কথা পুরোপুরি উপেক্ষা করে খাতাটির দিকে ভালো করে তাকালো। এটি একটি বড় ডায়েরির মতো, খুব যত্ন করে বাঁধানো, সম্ভবত অনেক আগের কোনো জিনিস। এর উপর ছোট ছোট করে স্টিকার লাগানো আছে। প্রণয় খাতাটি খুলতে গেলে সূচনা দ্রুত বিছানা থেকে নেমে এসে প্রণয়ের হাত ধরে খাতাটা কেড়ে নিয়ে বলল, আশ্চর্য, আমি কিছু বলছি, আপনি আমার কথা শুনছেন না কেন? এই ছোট একটি জিনিস নিয়ে সূচনার এমন আচরণ দেখে প্রণয়ের কৌতূহল আরো বেড়ে গেল। ওর মনে আরো প্রশ্ন জাগলো, আসলে এই খাতার ভেতরে কি আছে? সে আবার সূচনার হাত থেকে মোটা নোটবুকটা নিয়ে নিল এবং পেছন ঘুরে খুলে ফেললো। সূচনা পেছন থেকে বলল, প্লিজ ওটা দেখবেন না। কিন্তু প্রণয় ততক্ষণে খাতাটি খুলে ফেলেছে। খাতাটি খুলেই সে অবাক হয়ে গেল। সে ভেবেছিল হয়তো এর ভেতরে কোনো গুরুত্বপূর্ণ লেখা থাকবে, কিন্তু সেখানে ছিল শুধু অসংখ্য সুন্দর ছবি, পেন্সিলের স্কেচ ও রং তুলিতে আঁকা নানান চিত্র। প্রতিটি ছবিই ছিল নিখুঁত ও হৃদয় ছোঁয়া। প্রণয় খাতাটি হাতে নিয়ে ঘুরে দাঁড়াতেই সূচনা রাগী গলায় বলল, এবার আপনার শান্তি হয়েছে? প্রণয় অবাক হয়ে বলল, এতে শান্তির কি আছে? আর তুমি আমাকে এটা দেখতে মানা করছিলে কেন? এগুলো তো খুব সুন্দর ছবি, এতে সমস্যা কোথায়? সূচনা কিছুই বলল না। মুখ ভার করে চুপচাপ গিয়ে আবার বিছানায় বসে পড়ল। প্রণয় পুরো খাতা জুড়ে শুধু ছবিগুলোই দেখতে পেল। সব ছবিগুলোর নিচে বা অন্য কোথাও ছোট করে সূচনার নাম লেখা। প্রতিটি আঁকায় অনেক সুন্দর। প্রণয় নিচেও এসে সূচনার পাশে বসে বলল, আমি সত্যি অবাক হয়েছি, তুমি এত সুন্দর ছবি আঁকতে পারো। ছবিগুলো সত্যি অসাধারণ। সূচনা কোনো উত্তর দিল না। প্রণয় এবার কিছুটা অস্থির হয়ে জিজ্ঞেস করলো, আমি তো শুধু দেখলাম, তবু তুমি এত মন খারাপ করে আছো কেন? এখানে তো মন খারাপের কিছুই দেখছি না। এতক্ষণে সূচনার মুখে কথা ফুটলো, এগুলো দেখে কি হবে? মানে কি হবে? মানে এগুলো অনেক আগের কথা, যখন আমি আর্ট করতাম। তাহলে এখন আর করো না কেন? তুমি তো সত্যি খুব সুন্দর আঁকতে পারো। তাহলে তো এতদিন আরো ভালো একজন আর্টিস্ট হয়ে উঠতে পারতে। সূচনা এবার বিছানা থেকে উঠে প্রণয়ের দিকে তাকিয়ে বলল, এগুলো করে তো কিছুই হয় না, এগুলো শুধু সময় নষ্ট করা। প্রণয় ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এ কথাটা তোমাকে কে বলেছে? সূচনা কিছুক্ষণ চুপ করে রইল। অতঃপর ধীরে ধীরে বিছানা থেকে উঠে গিয়ে প্রণয়ের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো, ছোটবেলায় আমি এইসব আঁকতাম। তখন আমি খুব খুশি থাকতাম। সত্যি বলতে পড়াশোনার চেয়ে আঁকতেই আমার বেশি ভালো লাগতো। এটা ছিল আমার আনন্দের জায়গা। সে এটুকু বলেই থেমে গেল। আমি সারাটা দিন ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকতাম। তখন আমি ছোট ছিলাম। পড়াশোনাও তেমন খারাপ ছিলাম না। পড়াশোনাতেও ভালোই ছিলাম। মা বাবা কখনো আমাকে ভালো নম্বরের জন্য চাপ দিতেন না। বাবা তো বরং আমার সব চাওয়া পাওয়া পূরণ করতেন। রং তুলি, কাগজ সবকিছু এনে দিতেন, যেন আমি আরো ভালো করে আঁকতে পারি। প্রণয় সূচনার মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সূচনা আবার বলল, কিন্তু যখন আমি হাই স্কুলে উঠলাম, তখন পড়াশোনার চাপ বাড়তে লাগলো। ধীরে ধীরে আঁকার সময় কমে গেল। আমার শুধু আঁকতেই ভালো লাগতো। কিন্তু মাম্মি বলতো এগুলো নাকি কোনো কাজের নয়। সূচনার গলা এবার ভার হয়ে আসলো। একদিন আমার মামি আরো আত্মীয়-স্বজন সবার সামনে বলল, এইসব করা মানে শুধু সময় নষ্ট করা, কোনো লাভ নেই। মামি বলেছিল এসব করে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করছি। আর তখন আমি পড়াশোনাতেও অনেক দুর্বল ছিলাম। তাই আমার পরিবারের মানুষজন এবং আমি এটাই মেনে নিয়েছিলাম। এরপর থেকে ধীরে ধীরে সবাই একই কথা বলতে শুরু করলো। আর তারপর থেকে আমি আর আগের মতো আঁকি না। সূচনা খাতাটির দিকে তাকিয়ে বলল, এই খাতাটা আমি শুধু নিজের জন্যই রেখে দিয়েছিলাম। যখন খুব মন খারাপ হতো, তখন এগুলো দেখতে থাকতাম। কিন্তু আমি চাই না কেউ এটা দেখুক। এজন্যই আপনাকে বারবার মানা করছিলাম। প্রণয় হঠাৎ থমকে গেল। সূচনার কথাগুলো শুনতে শুনতে ওর ভেতর অদ্ভুত এক ধরনের ক্ষোভ জমে উঠল। মুখের রেখাগুলো কঠিন হয়ে উঠল। প্রণয়ের কাছে বিষয়টা মোটেও সাধারণ মনে হলো না। সবাই যে শুধু পড়াশোনাতেই ভালো হবে এমন তো কোনো কথা নেই। মানুষের স্বপ্ন, ভালোবাসা আর প্রতিভা তো আলাদা একটা জগতে থাকে। সূচনা সেই জগৎ ছিল রঙিন ও রং তুলি আর ক্যানভাসে ভরা। অথচ সবাই মিলে ইচ্ছে করেই সেই স্বপ্নটাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। গম্ভীর কণ্ঠে চাপা রাগ লুকিয়ে প্রণয় বলল,
আর এইসব সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার মামিকে কে দিয়েছিল? সূচনা এতক্ষণ মাথা নিচু করেছিল। প্রশ্নটা শুনে ধীরে ধীরে মুখ তুলে তাকালো আর বলল, মানে? মানে এটা তোমার জীবন সূচনা। তুমি ছবি আঁকতে ভালোবাসো, তাই তুমি ছবি আঁকবে। আর তোমার সময় নষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা ঠিক করার অধিকার অন্য কারণ নেই। সূচনা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এভাবে কেন বলছেন? প্রণয়ের চোখে একরাশ দৃঢ়তা। তাহলে কিভাবে বলবো? এটা তোমার পছন্দ, তোমার ভালোবাসা, তোমার স্বপ্ন। একটা মানুষ আর একটা মানুষ তার ভালো লাগার কাজ করলে সেখানে খারাপের কি আছে? কথাগুলো বলার পর প্রণয় খেয়াল করলো সূচনার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছে বহু বছর ধরে বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো একে একে জেগে উঠেছে। নরম হয়ে এলো প্রণয়ের দৃষ্টি। ধীরে ধীরে সূচনাকে নিজের বাহুর মাঝে টেনে নিল। সেই স্পর্শ পেতেই বহু পুরনো স্মৃতিগুলো হঠাৎ করেই ফিরে এলো সূচনার মনে। কতদিন আগে হারিয়ে ফেলা রং তুলি আর অসমাপ্ত স্বপ্নের কথা মনে পড়তেই চোখ দুটো ভিজে উঠল। চোখ থেকে টলমল করে পানি বেয়ে পড়ল। আদুরে বিড়াল ছানার মতো সে মুখ লুকিয়ে নিল প্রণয়ের বুকে। নাক টেনে কাঁপা কাঁপা শ্বাস ফেললো। কিছুক্ষণ পর ভাঙা গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলো, তাহলে আমার কি আবার আর্ট করা উচিত? প্রণয় এক মুহূর্তও সময় নিল না। স্নেহভরা কণ্ঠে বলল, অবশ্যই করা উচিত। আলতো করে সূচনার মাথায় হাত বুলিয়ে দিল। এটা তোমার ভালো লাগা, তোমার ফ্যাশন। যে কাজ তোমাকে আনন্দ দেয়, যে কাজ তোমার মনে শান্তি দেয়, সেই কাজ কখনো ভুল হতে পারে না। তুমি আবার আঁকবে, নতুন করে শুরু করবে। আবার তোমার যা যা প্রয়োজন হবে সব আমি এনে দিব। এবার আর কোনো স্বপ্ন মাঝপথে থেমে যাবে না তোমার। প্রণয় কথাগুলো শুনে সূচনার চোখ বন্ধ করে ফেলল। এখন দৃশ্যপট যাচ্ছে নাজমুল সাহেবের বাড়িতে। নাজমুল সাহেব একরাশ হতাশা নিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। মা আর ছেলের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। রাফি রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। রাফি কেন রেগে আছে তার কারণ নাজমুল সাহেবের খুব ভালো করেই জানেন। কিন্তু এই সমস্ত ঘটনার ভিড়ে কেন তাকেও কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি কিছু বলার আগেই নীলুফা খাতুন ক্ষোভ ভরা কণ্ঠে বলে উঠলেন, সবকিছুর জন্য তুমি দায়ী। ছোটবেলায় যদি রাফিকে ওই বাড়িতে যেতে না দিতে, যদি শুধু আমার কাছেই রাখতে, তাহলে আজ ওই দিন দেখতে হতো না। নাজমুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, কোনো তাড়াহুড়ো না করে টেবিলের উপর রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ধীরে ধীরে পুরো গ্লাসের পানি শেষ করে অতঃপর স্ত্রীর দিকে তাকালেন। এত বছর সংসার জীবনে তিনি নীলুফার খুব ভালোভাবেই চিনে ফেলেছেন। যখন কোনো ভুলের মুখোমুখি হতে হয়, তখনই নীলুফা নিজের দোষগুলো আড়াল করে অন্যের কাঁধে চাপিয়ে দিতে চান। আজও তার ব্যতিক্রম হলো না। ধীর স্বরে তিনি বললেন, তুমি যা বলছো তা করলে রাফি হয়তো সত্যি ভেঙে পড়তো। তুমি আর আমি দুজনেই জানি ছোটবেলায় ও কতটা অন্তর্মুখী ছিল। মানুষের সঙ্গে সহজে মিশে উঠতে পারতো না, বন্ধু বানাতে পারতো না, স্বাভাবিকভাবে কথাও বলতে পারতো না। সেই সময় হৃদয়ের সূচনা ওর জীবনে এসেছিল বলেই ও ধীরে ধীরে বদলেছে। মানুষের সঙ্গে মিশতে শিখেছে, নিজের ভেতর থেকে বেরিয়ে আসতে পেরেছে। এই বিষয়টা নিয়ে তোমার খুশি হওয়া উচিত ছিল। কিন্তু তুমি সবসময় নিজের অহংকার আর জেদের বাইরে কিছুই দেখতে চাও না। একটু থেমে তিনি গম্ভীর দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন আর কিছুটা হতাশা নিয়ে বললেন, আর আজ যে রাফি বাড়িতে নেই, কোথায় আছে আমরা দুজনে জানি না। ফোনও বন্ধ করে রেখেছে। এর জন্য আমাকে বা তোমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। কিছু ভুল আছে যেগুলোর দায় আমাদের দুজনেরই স্বীকার করা উচিত। কথাগুলো বলে নাজমুল সাহেব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ধীরে পায়ে ড্রয়িং রুম থেকে নিজের ঘরের দিকে চলে গেলেন। নীলুফা খাতুন ধপ করে সোফায় বসে পড়লেন। বুকের ভেতর বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা জমে উঠেছে। তিনি ভেবেছিলেন এত কিছু দেখার পর রাফি হয়তো কষ্ট পাবে, আবেগে নরম হয়ে যাবে, শেষ পর্যন্ত তার কথাই মেনে নেবে। কিন্তু সবকিছু যেন উল্টো পথে এগোচ্ছে। ছেলেটা ফোন বন্ধ করে রেখেছে, কোথায় আছে, কার সঙ্গে আছে, কিছুই কি করছে কোনো খবর নেই। অসহায় উদ্বেগ আর দমিয়ে রাখা ক্ষোভ একসঙ্গে মাথার ভেতর ঘূর্ণিঝড়ের মতো আছড়ে পড়তে লাগলো। নীলুফা খাতুন দুই হাত শক্ত করে মুঠো বাঁধলেন। মনে হলো পরিস্থিতি যত তিনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ততই সবকিছু হাতের মুঠো থেকে বালুর মতো ফসকে যাচ্ছে। প্রণয় আর সূচনা কিছুক্ষণ আগে মির্জাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবাই অনেক অনুরোধ করেছিল রাতটা থেকে যাওয়ার জন্য, কিন্তু সূচনার সামনে পরীক্ষা আর প্রণয়ের কাজের ব্যস্ততা, দুটো মিলিয়ে তাদের বিকেলেই হতে হয়েছে। গাড়ির ভেতরে এক অশান্ত নীরবতা বিরাজ করছে। রাস্তার দুপাশের দৃশ্য ধীরে ধীরে পিছনে যাচ্ছে আর প্রণয় অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালিয়ে যাচ্ছে।
পাশে বসে সূচনা আরাম করে চিপস খেতে ব্যস্ত। মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছে, আবার কখনো প্যাকেট থেকে চিপস তুলে মুখে দিচ্ছে। কিছুক্ষণ পর পর সে প্যাকেটটা প্রণয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি খাবেন? প্রণয় প্রথমে না বলতে গিয়েও হঠাৎ কি যেন ভেবে ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, খেতে তো পারি যদি তুমি আমাকে খাইয়ে দাও। সূচনা বিষয়টা একদম স্বাভাবিকভাবেই নিল। প্যাকেট থেকে দুটো চিপস বের করে প্রণয়ের দিকে বাড়িয়ে দিল। প্রণয় চিপস মুখে নেওয়ার সময় ইচ্ছে করে সূচনার আঙ্গুলে হালকা কামড় বসিয়ে দিল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটলো যে সূচনা মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। পরক্ষণে কটমট করে প্রণয়ের দিকে তাকিয়ে তার বাহুতে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। প্রণয় বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। তুমি আমাকে মারলে? কথাটা শুনে সূচনাও যেন নিজের কাজটা তখনই উপলব্ধি করলো। মুখে বিব্রত হাসি ফুটিয়ে দ্রুত প্রণয়ের বাহুতে হাত বুলিয়ে আদর করতে করতে বলল, ও, আসলে বুঝতে পারিনি, পুরনো অভ্যাস তো, ভাইকে এভাবেই হুটহাট মেরে দিতাম, তাই ভুল করে। অতঃপর মিষ্টি হেসে বলল, সরি। প্রণয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইটস ওকে। আরো কিছুক্ষণ পথ পাড়ি দেওয়ার পর তারা মির্জা বাড়িতে পৌঁছে গেল। প্রণয় গাড়িটা সুন্দর করে পার্ক করতেই সূচনা ভেতর থেকে নেমে পড়লো। অতঃপর গাড়ির পেছনে ব্যাক সিটে রাখা ব্যাগগুলোর দিকে এগিয়ে গেল। সেখান থেকে একে একে বের করতে লাগলো বড় একটি টেডি বিয়ার, কয়েক বক্স চকলেট, আরো কিছু উপহারের জিনিস। দৃশ্যটা দেখে প্রণয় অভিব্যক্তি মুখে বদলে গেল। প্রণয়ের মুখের অভিব্যক্তি বদলে গেল। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এগুলো এনেছো কেন? সূচনা অবাক হয়ে উপহারগুলোর দিকে তাকালো, অতঃপর হালকা হেসে বলল, আশ্চর্য, এগুলো ভাইয়া আমাকে উপহার দিয়েছে। আর বিয়ে হয়েছে বলেই কি এই জিনিসগুলো আমি উপহার পেয়েছি, এতে অবাক হওয়ার কি আছে? কথা শেষ করে সূচনা উপহারগুলো হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। প্রণয় কয়েক মুহূর্ত সূচনার চলে যাওয়া দেখলো, অতঃপর প্রসারিত ভ্রু আরো খানিকটা কুঁচকে বিড়বিড় করে বলল, জি না, এগুলো বিয়ের উপহার হিসেবে দেওয়া হয়নি। রাফি সাহেব আপনাকে পটানোর মহান উদ্দেশ্য নিয়ে এগুলো এনেছিল। অতঃপর সূচনা পেছনে হাঁটতে হাঁটতে বিড়বিড় করলো, আগে ঘরে যাই, তারপর এই উপহারের যথাযথ ব্যবস্থা করব। বাড়ির ভেতরে প্রবেশ করতেই প্রণয়ের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সোহেল নামের ফোন। ফোন রিসিভ করতেই উপাস থেকে সোহেলের চেনা গর্জনের কণ্ঠস্বর শোনা গেল, শালা, বিয়ে করে আমাকে একদম ভুলেই গেছিস, তাই না? শুধু নিজের বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। প্রণয় শান্ত গলায় বলল, তাহলে কি লোকের বউ নিয়ে ঘুরে বেড়াবো? ওপাশ থেকে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। অতঃপর সোহেল বিরক্ত স্বরে বলে উঠল, দেখ, এত যুক্তি তর্ক আমি বুঝি না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আজকেই তোকে ট্রিট দিতেই হবে। প্রণয় মুচকি হেসে মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, বল কোন রেস্টুরেন্টে যেতে চাস? রেস্টুরেন্টে যাব কেন? আমরা তোর বাড়িতে আসবো, ভাবির হাতের রান্না খাবো। কথাটা শোনা মাত্রই প্রণয়ে এমন ভাবে কেসে উঠলো যেন ভুল করে গলায় কিছু আটকে গেছে। ওপাশ থেকে সোহেল সঙ্গে সঙ্গে বলে উঠলো, বাবারে, এতবার গোসল করিস যে এখন ঠান্ডা লেগে গেল। এই গরমের মধ্যে এমন কাশি, ছি প্রণয়, ছি। অতঃপর আরো নাটক করে দীর্ঘশ্বাস ফেলে সোহেল রাগ করলো, তোর লজ্জা হওয়া উচিত। এবার আমাদের মতো হতভাগা সিঙ্গেল বন্ধুদের কথা ভাবলি না? আমরা এখানে একাকিত্বে আগুনে পুড়ে মরছি, আর তুই বউ নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিস। প্রণয় বিরক্ত হয়ে কপাল টিপে বলল, ফালতু পেঁচাল বাদ দে, মূল কথায় আয়। আর মূল কথাই তো বলছি। যাই হোক, আজ রাতে আমরা সবাই তোর বাড়িতে আসছি, ডিনারের আয়োজন থাকবে, আর ভাবি আমাদের জন্য রান্না করবে, ব্যাস, সিদ্ধান্ত চূড়ান্ত। খুদা হাফেজ। কথা শেষ করেই সুহেল আর কোনো সুযোগ না দিয়েই ফোন কেটে দিল। প্রণয় কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অতঃপর ধীরে ধীরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের ভেতর থেকে। নতুন এক বিপদ হঠাৎ করে প্রণয়ের ঘাড়ে এসে চেপে বসেছে। কারণ সে খুব ভালো করেই জানে তার প্রিয়তমা স্ত্রী অনেক কাজে পারদর্শী হতে পারে, কিন্তু রান্নাবান্নার সঙ্গে সূচনার কোনো সম্পর্ক নেই। বরং রান্না করার চেয়ে রান্নাঘরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার সম্ভাবনাই বেশি। আর এদিকে তার ওই অখাদ্য বন্ধুর দল রাতে হাজির হবে, তাও তাও আবার বিশাল প্রত্যাশা নিয়ে আসবে সব কয়টা। বন্ধুদের কথা মনে হতেই প্রণয়ের মাথা আরো ভারী হয়ে উঠল। তাদের খাওয়ার আগ্রহের চেয়ে বেশি চিন্তা হচ্ছিল তারা খাওয়ার পর বেঁচে ফিরবে কিনা। যে মেয়ে এখনো রান্নাঘরে অর্ধেক উপকরণের নামই ঠিক মতো জানে না, লবণ আর চিনির ডিব্বা আলাদা করতে দুইবার ভাবতে হয়, সে আবার এতগুলো মানুষের জন্য রান্না করবে কিভাবে? প্রণয় তো মনে হচ্ছিল বন্ধুদের ডিনারের আয়োজন করার চেয়ে
আগে অ্যাম্বুলেন্সের নাম্বার হাতের কাছে রাখা বেশি জরুরি। এখানে পর্ব শেষ হচ্ছে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসলে আমি গত 2 দিন ভিডিও দিতে পারিনি অনেক সমস্যার কারণে। তোমরা কিছু মনে করো না। আর আমার পেজটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করো। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।